Welcome to Russia. Bangladeshi people, welcome to Russia. পদত্যাগের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। রাতে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। কথা একদম ক্লিয়ার। ডক্টর আসিফ নজরুল সাহেব, কান খুলে শুনে রাখেন। আগামী 1 ঘন্টার মধ্যে আপনাকে পদত্যাগের লকমা লাগাতে হবে, পদত্যাগ করতে হবে। বিবিসির একটা প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে। এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে নামটা হচ্ছে আসিফ নজরুল। কেন তাদের এই আপত্তি? অলরেডি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে। ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, তার একেবারে এটা ছাড়া তার কোনো পথ নাই। আওয়ামী লীগ এখন এমনভাবে রিটার্ন করছে। আওয়ামী লীগের প্রচুর পয়সা। আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকাল জীবনে খাওয়া কোনো বিষয় না। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচারিক আদালতের উদ্দেশ্যে পাঠানো একটি গুরুত্বপূর্ণ নথি আমার হাতে এসেছে। এটি কোনো সাধারণ রিপোর্ট নয়, বরং এক গভীর এবং বিশ্লেষণ এবং নথিপত্র। এটি দেশের আইনি পতনের ধাপে ধাপে বিবরণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক, আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু বিস্তারিত দেখবো। ডক্টর ইউনূস সরকার এই দেশটাকে যে জাহান্নাম বানিয়ে ছাড়বে, এটা অনেকদিন ধরে অনেকে বলছেন। আমরা নানান সময় বলছি যে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া, তার একেবারে এটা ছাড়া তার কোনো পথ নাই। প্রবলেমটা হয়েছে সবচেয়ে বেশি তিনি আওয়ামী লীগ হ্যান্ডেল করতে গিয়ে তিনি বুঝতেই পারেন না এই আওয়ামী লীগ কি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুইটা দলকে শেষ করার যে চেষ্টা করেছে সেই ডুবেছে। 111 গভর্নমেন্ট তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়ামী লীগ এখন এমনভাবে রিটার্ন করছে। আওয়ামী লীগের প্রচুর পয়সা। আওয়ামী লীগ সেই তার সরকারের সময়ের যে পয়সা, এই পয়সার কানাকড়ি ছিটাইলে ডক্টর ইউনূসের মতন কয়েকজনকে নাকাল জীবনে খাওয়া কোনো বিষয় না। সেই পয়সা সে ছিটাচ্ছে। তার ইন্টারন্যাশনাল যোগাযোগ আছে। সবচেয়ে বড় কথা হলো ভারতকে তিনি অগ্রাহ্য করে পাকিস্তানের সাথে দহরম মহরম শুরু করেছেন। এই দেশের টোটাল সেন্টিমেন্ট অগ্রাহ্য করে। এই দেশের সেন্টিমেন্ট আমজনতা, আপনি যদি সামনে মিছিল বের করতে বলেন পাকিস্তানিরা খুব বেশি মিছিল বের করবে, কিন্তু আমজনতার সেন্টিমেন্ট মিশে আছে তো ভারতের সঙ্গে। আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের সবকিছু ভারতের সঙ্গে যায়, পাকিস্তানের সঙ্গে যায় না। কিন্তু ডক্টর ইউনূস সেই পাকিস্তান পন্থাকে তিনি প্রশ্রয় দিয়েছেন। দেওয়ার ফলে এই দেশটাকে তিনি একেবারেই গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। এখন তার ব্যাক করার কোনো জায়গা নেই। এখন এই যে কথা উঠে না, দেখেন শুরু হয়েছে যে এই নির্বাচন আরো 2 মাস পেছাবে। আলটিমেটলি নির্বাচন তো হবে না। নির্বাচন করার জন্য কোনো এলিমেন্টই ডক্টর ইউনূসের কাছে নেই। সে কি করবে? সে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করবে? ইজ ইট পসিবল? দেখেন না, আর কয়দিন বাদে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য আপনার শোনেন নাই? সজীব ওয়াজেদ জয়ের কথায় তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূস পারলে করুক আওয়ামী লীগ ছাড়া নির্বাচন। এই নির্বাচনে তারও এক্সিট হবে না, বিএনপি ওটা এনজয় করবে না। আমি এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদেরকে বলেছি। এখন তার লোকজন যেটা বলছে, এই যে তার মাস্টার মাইন্ডরা, এটা তো ক্লিয়ার, এটা অনেক আগে থেকে এই সিচুয়েশন দাঁড়িয়েছে যে এরা সংঘাত সংঘর্ষে যারা প্রস্তুতি নিচ্ছে, তারা 8,500 লোককে ট্রেনিং দিবে। মার্কিন সিনেটে এই প্রসঙ্গ উঠেছে, মার্কিন কংগ্রেসে এই প্রসঙ্গ উঠেছে, যেখানে 8,500 লোককে কিসের ট্রেনিং দিবে, কার ট্রেনিং দিবে? আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে যে বলছে যে বাংলাদেশে তারা সশস্ত্র যুদ্ধ করতো শেখ হাসিনা 5 আগস্টে পতন না হলে, তার কি পরিমাণ অস্ত্র আছে তাদের কাছে। এইসব বিষয় এখন বিশ্ব কমিউনিটির কাছে কোনো লুকানো চাপানো না। আর বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ হয়ে যায়নি। আমরাও এখনো বলি, আমরা সবসময় বলি যে আওয়ামী লীগ ফিরে আসুক আগের রূপে। এটা আমরা কেউ চাই না, কারণ আওয়ামী লীগের ওই 17 বছর শাসন ভালো ছিল না। তাকে ফিরে আসতে হলে, তাকে রাজনীতি করতে হলে করতে দিতে হবে, কিন্তু নতুন রূপে যদি করে তখন মানুষ বিবেচনা করবে আমি কি আওয়ামী লীগকে ভোট দিব কি দিব না। আমি সত্যিকার অর্থে আপনাদেরকে অনেকবার বলেছি, আমি এই পর্যন্ত জাতীয় নির্বাচনে ভোট দেইনি এবং কোনো মার্কাতে আমার ভোট দেওয়া হয়নি। আমি নৌকাও দিইনি, ধানের শীষও দিইনি। কিন্তু এখন যে সিচুয়েশন, সেই সিচুয়েশনে বাংলাদেশের মানুষের টোটাল সেন্টিমেন্টটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে ডক্টর ইউনূসের শুধু তার কিছু স্টেপের কারণে। সেই সময় যখন এই গৃহযুদ্ধের ভয় দেখায়, যখন এই গৃহযুদ্ধের জন্য চোখ রাঙায়, বাংলাদেশের মানুষকে এত বোকা, উনি যেটা ভেবেছেন সুযোগ দিয়েছেন। আমরা সুযোগ দিয়েছি 6 মাস, তারপরে কথা বলা শুরু করছি। আর বাংলাদেশের মানুষ তাকে আর কিছুদিন দেখবে। টাল্টিপাল্টি করলে এই বিএনপি প্রথম ধরবে। দেখেন, তার উপদেষ্টা বলছে নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ঠান্ডা মাথার খেলোয়াড়, সে তো জানে খেলা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, রাজনৈতিক দলগুলো তো সংঘাত কি জামাত আর বিএনপি করবে?
তার কাছে নিশ্চয়ই ইনফরমেশন আছে। প্রধান উপদেষ্টা অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না বলে মনে করেন তিনি। হ্যাঁ, খেল লাগায় দেয় প্রধান উপদেষ্টা ঘরে বসে তার জন্য, মানে ওই যে বলি না যে জামাত এবং এনসিপি আর এই উপদেষ্টারা এবং আপনার ডক্টর ইউনূস একই রসুনের কোয়া। মাহফুজ আলম বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে এবং আপনারা অবশ্যই এটা অল্প কয়েক মাসের মধ্যে দেখতে পাবেন। এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে ধর্মীয় যে দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। ধর্মীয় দৃষ্টিকোণ যুক্ত হয় মানে মাজার যে পুরাই দিচ্ছে তোমাদের লোকজন, কি তৌহিদি জনতা, দেখো নাই চুপ করে বসে থেকে নাচো নাই। তৌহিদি জনতার নামে বাংলাদেশে কম কাণ্ড কারখানা হচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মেয়ের টিস করে, তারপরে সেই লোকরে আবার জেল থেকে ছুটায় না, ফুলের মালা দেয়, নুরাল পাগলার মরদেহ তুইলা পুরায় দেয়। চুপ করে দেখো নাই? তারা তো দেখেছে, তারা তো এইগুলো সেই লাগায় দেয়। এই যে ইস্কনের বিরুদ্ধে এখন মিছিল করে, তারা জানে না, ইন্টেলিজেন্স কাছে খবর নাই কারা করতেছে, কি উদ্দেশ্যে করতেছে, তো তারাই লাগাই দেয়, তারাই আবার খেলা করে যে ধর্মীয় যদি যোগ হয়। তো চাচ্ছে তো একটা রায়ট হোক, একটা ধর্মীয় দাঙ্গা হোক, তাহলে তাদের জন্য সুবিধা। আর কয়েকদিন বলতে পারবে যে এবার আমরা আর কিছুদিন থাকি, এখন তো নির্বাচনের পরিবেশ নাই। সে শনিবার এই মাহফুজ আলম ঢাকায় একটা প্রোগ্রামে মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা, মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো, আমি জানার জন্য আপনাদেরকে জিজ্ঞেস করছি যে ওই যে একটা সংগঠন আছে না, ইসলামী সংগঠন যেটা বাংলাদেশে নিষিদ্ধ, হিজবুত তাহির। হিজবুত তাহির কোন পন্থা? হিজবুত তাহির কি মাজার পন্থা নাকি মাজার বিরোধী? এই প্রশ্নটা আমাকে একটু উত্তর দিবেন, আপনারা কমেন্টে লিখবেন। মাহফুজ বলেন আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরি করার চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। আওয়ামী লীগ দরবারগুলোর সঙ্গে সংযোগ তৈরির চেষ্টা করছে বলে তিনি শুনতে পেয়েছেন। দরবারগুলোকে আপনারা যা করেছেন, বিপদে তারা আওয়ামী লীগ খুঁজবে না তো আপনাকে খুঁজবে? প্রতিটা মাজার ভেঙে বাংলাদেশে কয়শো মাজার তছনছ করেছে, ভেঙে চুরের শেষ। তো তারা এই আক্রান্ত মানুষ, আওয়ামী লীগ আক্রান্ত গোষ্ঠী, তো তারা তো আওয়ামী লীগকেই খুঁজবে, তারা তো মাহফুজ আলমকে খুঁজবে না, তারা এনসিপি খুঁজবে না। দরবারগুলোকে একটা বোঝানোর চেষ্টা যে অধ্যাপক ইউনূসের সরকার এসে মাজার ভেঙে দিচ্ছে, মসজিদ থেকে বের করে দিচ্ছে, অর্ধেক শুদ্ধ অর্ধেক মিথ্যা। মসজিদ থেকে বের করে দিচ্ছে না, মসজিদে আরো ঢুকায় দিচ্ছে জামাতে ইসলামী, তার ক্যাম্পিং করে মসজিদে, রাজনীতির চর্চা কেন্দ্র মসজিদ করছে। আর ডক্টর ইউনূস এসে মাজার ভেঙে দিচ্ছে, এটা তো বাংলাদেশের কাককে যদি জিজ্ঞেস করেন, কাকও কাকা করে বলবে যে হ্যাঁ ইউনূস সাহেব মাজার ভাঙেছে। আচ্ছা, তিনি বলেন এই কোয়েশ্চেনটা অন্তর্বর্তীকালীন সরকারের ইস্যু নয়, এটা 50 বছর ধরে চলছে। তখন সরকার পরিবর্তন হয়, মসজিদ কমিটি বদলে যায়, ইসলামী ফাউন্ডেশনের গভর্নিং বডি বদল হয়, তো মাজার ভেঙা ফেলে মাজারে বরঞ্চ মাজার কমিটি দখল করে। আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ ক্ষমতা আসলে মাজার কমিটিতে যায়, কারণ ওখানে মাল সামালা আছে, পয়সা আছে, বিএনপির লোকজন যায়, কিন্তু মাজারটা তো ভেঙে ফেলে না। আপনারা তো এসে মাজারটা ভেঙে ফেলছেন। তথ্য উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় ফেসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফেসিবাদ রয়ে গেছে। যাক, আমি আর তার তার বক্তব্য আমি কোট করতে চাই না, এটা নিয়ে আর পড়তে চাই না। একটাই কথা, তারা যা যা করছে সবকিছু আওয়ামী লীগের ফেভারে যাচ্ছে এবং আওয়ামী লীগ এমন ঝড়ো একটা অবস্থা তৈরি করেছে, এই যে নির্যাতিত করতে 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 এই দলটার এবং দলের মানুষজনকে এখন ওই যে বলি সবসময় যে ব্রিদিং স্পেসটা দেয়নি, যদি ব্রিদিং স্পেসটা দিত এবং এই দলের সত্যিকার অপরাধী যারা, অন্যায়কারী যারা, যারা দোষী, আমরা এখনো বলি, আমরা না, আপনি সাধারণ একটা রিক্সাওয়ালাকে বলেন তো সালমান এফ রহমানকে পছন্দ করে কিনা, সাধারণ একটা রিক্সাওয়ালাকে বলেন তো আইনমন্ত্রী, এই আইনমন্ত্রী যে ছিল আওয়ামী লীগের আনিসুল পছন্দ করে কিনা, গিয়া বলেন তো ওবায়দুল কাদের আপনি পছন্দ করেন কিনা, এখনো বলবেন আমি করি না। আর যদি বলেন দুর্নীতির কিংকে, সে একদম স্পষ্ট ভাষায় কয়েকজনের নাম বলে দেবে যে আওয়ামী লীগের এগুলো 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 আঙ্গুল ফুইরা কলা গাছ হয়েছে। বিবিসির একটা প্রতিবেদনে বেশ কিছু নামের তথ্য পাওয়া গেছে। এই উপদেষ্টাদের বিতর্কিত মনে করছে দলগুলো, বিশেষ করে 3টি দল, বিএনপি, জামাত এবং এনসিপি। তাদের পক্ষ থেকে বেশ বড় একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে। সেই লিস্টে অনেকের নাম উঠে এসেছে এবং অনেকের নাম যেমন উঠে এসেছে তেমনি এরই মাঝে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে অলরেডি একজন উপদেষ্টাকে উপদেষ্টা পরিষদে ওএসডি করে ফেলা হয়েছে, অর্থাৎ তার মন্ত্রণালয় থাকলেও তার মন্ত্রণালয়ের কর্তৃত্ব তার হাতে আর নেই। আরেকজন উপদেষ্টাকেও ওএসডি করার প্রক্রিয়া চলছে। বিবিসি যে প্রতিবেদনটা করেছিল তার শিরোনামটা ছিল এমন, বিএনপি জামাতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা। যদিও শিরোনামটা এটা, কিন্তু এনসিপির চোখেও বিতর্কিত উপদেষ্টা কারা সেই তালিকা নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে। এবং সেখানে একটা মজার ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে জামাত এবং এনসিপির চোখে বিতর্কিত একেবারে প্রায় সেম, মানে জামাত যাদেরকে মনে করছে যে বিএনপির হয়ে কাজ করছে এবং এনসিপিও তাদেরকেই মনে করছে। এনসিপির লিস্টে একটু বড়, জামাতের লিস্টে একটু ছোট। যাদের নাম যদিও জামাত সরাসরি জামাতের পক্ষ থেকে নাম বলেনি, বিএনপির একাধিক নেতা বিবিসিকে নামগুলো নিশ্চিত করেছে, জামাত নিশ্চিত করেনি, কিন্তু বিবিসির এই প্রতিবেদনে বোঝাই যায় যে নামগুলো কারা। সেখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে বিএনপির আপত্তি যে সকল উপদেষ্টাকে নিয়ে, সেই আপত্তির নামগুলো হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, এই 2 ছাত্র উপদেষ্টা। সাথে রয়েছেন মানে জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান, যিনি গতকালকে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন যে একটা দল আমার ব্যাপারে আপত্তি জানিয়েছে, এই ব্যাপারে একটা অধ্যাদেশ জারি করলেই সমস্যার সমাধান হয়ে যায়, এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করলেন। সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী।
খোদাবক্স চৌধুরী একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন, এই অভিযোগ বিএনপি করছে। ফাউজুল কবির খান তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে উপদেষ্টাদের কমিটি, সেই কমিটিতে আছেন এবং সেই কমিটিতে থেকে প্রশাসনের বদলি, নিয়োগ, এই ব্যাপারগুলোতে একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন। অর্থাৎ অভিযোগটা অনেকটা জামাতের পক্ষে তারা কাজ করছেন, এই অভিযোগটা আনা হয়েছে। খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও একই অভিযোগ, সাথে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, তার বিরুদ্ধেও বিএনপির অভিযোগ এবং তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ। সেটাও যে জামাতের পক্ষে সেটা বোঝাই যাচ্ছে। এবং মন্ত্রিপরিষদ সচিবকে আমরা এর আগে দেখেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অন্যান্য জেলার চাইতে কয়েক গুণ বেশি নিজের উপজেলাতে বরাদ্দ নিয়েছিলেন, বিভিন্ন জেলায় যখন বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 12-14 কোটি টাকা করে, তিনি তার নিজের উপজেলা মুরাদনগরের জন্য নিয়েছিলেন 450 কোটি টাকা, হাসনাত আবদুল্লাহর উপজেলার জন্য দিয়েছিলেন 350 কোটি টাকার বেশি। সেই ক্ষেত্রে সেই একই একটা ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিবের নামে অভিযোগ এসেছিল যে তার জেলা সাতক্ষীরার জন্য তিনি প্রায় 2500 কোটি টাকার বরাদ্দ নিয়েছেন। এই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে। ওয়েলকাম টু রাশিয়া, বাংলাদেশি পিপল, ওয়েলকাম টু রাশিয়া। মানে রাশিয়ানরা যখন ইংরেজি বলে ঠিক এরকমই বলে। রাশিয়া যাবার সুবর্ণ সুযোগ। আমি মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপলোড করি, আবারও বলি, আমার এই ভিডিও কাইটা সেইটা যদি কোনো পেজে আপলোড করে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব। আর আপনারা এটা মনে রাখেন, নাইম আলী কখনোই কোনো নির্দিষ্ট ফার্মকে, কোনো এজেন্সিকে, কোনো অর্গানাইজেশনকে আমি কিন্তু প্রমোশন করি না যে অমুক এজেন্সিতে যান। অনেকে আমার এই টাইপের ভিডিওগুলা কাটসিট করে বিভিন্ন পেজে সারে, মানুষ থেকে 2000-1000 টাকা কিন্তু ধান্দা করে। সো বি কেয়ারফুল। এখন রাশিয়া যাওয়ার এই সুবর্ণ সুযোগ কার জন্য? বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন, যারা শিক্ষিত, পড়াশোনা করে কি হবে, টিকটক হয়তো লাখ টাকা ইনকাম করা যায়, পড়াশোনা করে কি হবে, ফেসবুকে কন্টেন্ট বানালে তো কোটি কোটি টাকা অনেকে ইনকাম করতেছে। ভাই, এটা অনেকে করতেছে, আবার এদের রুচিবোধ দেখলে আপনার কাছে পছন্দ হবে না। তো যারা মনে করেন পড়াশোনা করে আগামী দিনে নিজেদের ক্যারিয়ার তৈরি করবেন, ভবিষ্যৎ তৈরি করবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ করে আমার ছাত্র এবং ছাত্রী ভাই বোনদের জন্য, যাদের কনফিডেন্স আছে, যোগ্যতা আছে, ইন্টারমিডিয়েট পাশ করছেন, শুধুমাত্র ভিডিওটা তাদের জন্য। 2026 এবং 2027 শিক্ষাবর্ষে রাশিয়াতে সরকারিভাবে আপনার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, রেসিডেন্সি প্রশিক্ষণ এবং পিএইচডি, এই সকল কোর্সে 200টি বৃত্তি ঘোষণা করা হয়েছে। রাশিয়ান সরকারের এই শিক্ষা বৃত্তির জন্য অনলাইনে আবেদন করবেন কোন ঠিকানায়? https তারপর হচ্ছে যে ডাবল ডট উপরে নিচে যেটা থাকে /education/in/russia.com, আমি এটা লিখে দিছি, আপনারা নিশ্চয়ই দেখছেন। এইখানে আপনি হচ্ছে গুগলে ঢুকে ব্রাউজ করবেন, এই ঠিকানায় আপনারা নিজেরা আবেদন করবেন, কারো সহযোগিতা নেবেন না। আগামী 15 জানুয়ারি 2026 পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। তবে আবেদন ভিডিওর শুরুতে বেশ কিছু অর্থাৎ ভিডিওগুলো দেখে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে ভিডিওর ধৈর্য সহকারে দেখে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখাবো অন্য কোনো আর কোন চাঞ্চল্যকর ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।